হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সিআইএ পার্ট 2 সিলেবাস। সিআইএ পার্ট 2 টা হচ্ছে প্র্যাকটিস অফ ইন্টারনাল অডিটিং। সো এখানে আমাদের মূলত 100টা কোশ্চেন থাকে পরীক্ষাতে, যেটা 2 ঘন্টার ব্যাপী, 120 মিনিট। সো ফার্স্ট পার্টটাতে একটু বেশি সময় পাওয়া যায়, সেকেন্ড পার্টটাতে আর একটু কম। সো এটা আস্তে আস্তে একটু কঠিন আর কি। সো সিআইএ পার্ট 2 সিলেবাসটাও একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে পড়ালেখা করলে ডিফিকাল্ট না, ভালো মতো পড়ালেখা করা গেলে পরে এটাও পাস করা সম্ভব। তো সিআইএ পার্ট 2 তে 4টা ডোমেইন আছে আর কি। 4টা ডোমেইন, যদিও ডোমেইন কম বাট ভেতরে ইনগ্রিডিয়েন্ট অনেক বেশি আর কি। সো 4টা ডোমেইনের মধ্যে যদি আমরা দেখি, ফার্স্ট ডোমেইনটা হচ্ছে ম্যানেজিং দ্য ইন্টারনাল অ্যাক্টিভিটি, সেকেন্ড প্ল্যানিং দ্য এঙ্গেজমেন্ট, থার্ড পারফর্মিং দ্য এঙ্গেজমেন্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে কমিউনিকেটিং এঙ্গেজমেন্ট রেজাল্টস অ্যান্ড মনিটরিং প্রোগ্রেস। সো পার্ট 2 তে বেসিক্যালি যে টেস্টটা নেওয়া হয় ক্যান্ডিডেটদের, সেটা হচ্ছে যে নলেজ স্কিল বা অ্যাবিলিটি টেস্ট নেওয়া হয়, সেটা রিলেটেড টু পারফরমেন্স স্ট্যান্ডার্ড। আমরা আগের পার্টটাতে, যেটা পার্ট 1, সেটা দেখেছি অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ডের টেস্ট নেওয়া হয়। বাট পার্ট 2 তে বেসিক্যালি নেওয়া হয় পারফরমেন্স স্ট্যান্ডার্ডের, এবং আপনি যে কারেন্টলি ইন্টারনাল অডিট প্র্যাকটিস যদি করে থাকেন, সেই প্র্যাকটিসগুলো নিয়ে আর কি। না করলেও সেগুলো জানতে হবে আর কি। সো ওই কারেন্ট ইন্টারনাল অডিট প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে পারফরমেন্স স্ট্যান্ডার্ড যেখানে আছে 2000, 2200, 2300, 2400, 2500 অ্যান্ড 2600, এই সমস্ত স্ট্যান্ডার্ড সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, ভালো জানতে হবে। তো চলুন একটু ডিটেলে দেখে নিই ডোমেইনগুলোর মধ্যে কি কি আছে। তো ফার্স্ট ডোমেইন, যেটা ম্যানেজিং দ্য ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটি, এটা 20% মার্ক ক্যারি করবে, বা এখানে ওয়েটেজ হচ্ছে 20%। তো এখানে মূলত অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ইন্টারনাল অডিট অপারেশন। এর মধ্যে আবার 2টা সাবসেকশন আছে। একটা হচ্ছে যে পলিসি প্রসিডিউর যেগুলো লাগবে, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং অ্যান্ড মনিটরিং দ্য ইন্টারনাল অডিট অপারেশন। এইটা, এই বিষয়টাতে আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে ইন্টারপ্রিট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, যেখানে ইন্টারনাল অডিটের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস আর কি, বাজেটিং, রিসোর্স প্ল্যানিং, রিক্রুটিং, স্টাফিং, এই জায়গাটাতে আপনাকে বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে এস্টাবলিশিং রিস্ক বেস ইন্টারনাল অডিট প্ল্যান। সো আমরা মনে হয় সকলেই জানি যে রিস্ক বেস অডিট প্ল্যানিংটা কি। এটা সম্পর্কে যদি না জানা থাকে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করব। এইখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আইডেন্টিফাই সোর্সেস অফ পোটেনশিয়াল এঙ্গেজমেন্ট। আসলে রিস্ক বেস প্ল্যানের ক্ষেত্রে আমাদের কোন জায়গায় আমরা ফোকাস দেব, সেই বিষয়গুলোর সম্পর্কে একটু প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসা আর কি। এটা আইডেন্টিফাই করা যে কোন সোর্স থেকে আমাদের এই এঙ্গেজমেন্টগুলো, পোটেনশিয়াল এঙ্গেজমেন্টগুলো নিয়ে মানে করা হয় আর কি। সো এখানে যদি দেখেন যে অডিট ইউনিভার্স সম্পর্কে আলোচনা আছে, অডিট সাইকেল সম্পর্কে আলোচনা আছে, ম্যানেজমেন্ট রিকোয়েস্ট, রেগুলেটরি ম্যান্ডেটস, রিলেভেন্ট মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, ইমার্জিং ইস্যুস, এই বিষয়গুলো আলোচনা করা আছে, যেটাতে আপনার বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সেকেন্ড হচ্ছে যে আইডেন্টিফাই রিস্ক বেস ম্যানেজমেন্ট, মানে সেকেন্ডটা হচ্ছে যে আইডেন্টিফাই এ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক টু অ্যাসেস রিস্ক অ্যান্ড প্রায়োরিটাইজ অডিট এঙ্গেজমেন্ট বেসড অন দি রেজাল্ট অফ দি অ্যাসেসমেন্ট। বেসিক্যালি রিস্ক বেস অডিট প্ল্যানটাই হচ্ছে যে আপনাকে আগে রিস্ক অ্যাসেস করতে হবে, আর অডিট ইউনিভার্সটাকে আইডেন্টিফাই করতে হবে, করার পর রিস্ক অ্যাসেস করতে হবে, সেখান থেকে প্রায়োরিটাইজ করতে হবে, সেখান থেকে আপনি কোন জায়গায় ফোকাস করবেন আর কি, কোন অ্যাক্টিভিটিগুলো, সেগুলো আপনার রিস্ক বেস অডিট প্ল্যানের মূল বিষয়বস্তু। সেখানে আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। এরপরে সি নাম্বারে আছে ইন্টারপ্রেট দ্য টাইপ অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, কি ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টগুলো করা হয় সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে, যেমন রিস্ক অ্যান্ড কন্ট্রোল অ্যাসেসমেন্ট, অডিট অফ থার্ড পার্টিস, কন্ট্রাক্ট কমপ্লায়েন্স, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, পারফরমেন্স অ্যান্ড কোয়ালিটি অডিটস, কি পারফরমেন্স ইন্ডিকেটরস, অপারেশনাল অডিট, এবং অনেকগুলো অডিট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আর কি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনার প্রফিসিয়েন্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপর এটিতে আছে ইন্টারপ্রেট দ্য টাইপস অফ কনসাল্টিং এঙ্গেজমেন্ট। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই কনসাল্টিং এঙ্গেজমেন্ট, এই বিষয়টা থেকে অনেক মার্ক ক্যারি করে এই সেকেন্ড পার্টটাতে। হ্যাঁ, কনসাল্টিং এঙ্গেজমেন্ট এবং আপনার অডিট এঙ্গেজমেন্টের যে ডিফারেন্সিয়েশন, এই বিষয়টা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। এখানে কনসাল্টিং এঙ্গেজমেন্ট কি যেমন ট্রেনিং, সিস্টেম ডিজাইন, সিস্টেম ডেভেলপমেন্ট, ডিউ ডিলিজেন্স অডিট, প্রাইভেসি, বেঞ্চমার্কিং, ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেসমেন্ট, প্রসেস ম্যাপিং, এই সমস্ত বিষয় হচ্ছে কনসাল্টিং এঙ্গেজমেন্ট। তো আপনাকে হয়তো কোনো একটা উদাহরণ দিবে, কোনো একটা কাজের উদাহরণ, ডিটেল একটা উদাহরণ দিবে আর কি। ডিটেল একটা কাজের বর্ণনা দেওয়ার পরে বলবে যে এটা আসলে কি, অডিট অ্যাক্টিভিটি নাকি কনসাল্টিং অ্যাক্টিভিটি। সো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাকে বের করতে হবে বা অ্যান্সার দিতে হবে।
সো এটা প্রফিসিয়েন্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনাকে। এরপরে হচ্ছে যে ইন্টারনাল অডিট স্টাফদের রিপোর্টগুলোকে কোঅর্ডিনেশন, এক্সটার্নাল অডিটরদের সাথে কোঅর্ডিনেশন, এই বিষয়গুলো বা অন্যান্য রেগুলেটরি বডির সাথে কোঅর্ডিনেশন এবং অন্য ম্যানেজমেন্টের সাথে কোঅর্ডিনেশন, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা আছে এই নাম্বার পার্টে। সেখানে আপনাকে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। থার্ড যে এটা আছে সেটা হচ্ছে কমিউনিকেটিং অ্যান্ড রিপোর্টিং টু সিনিয়র ম্যানেজমেন্ট বোর্ড। বেসিক্যালি এইটা হচ্ছে নট রিপোর্ট, এইটা হচ্ছে আপনারা যে প্ল্যান করবেন, অডিটের প্ল্যান, সেই প্ল্যানিং এর মানে প্ল্যানিং থেকে ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে যে শেয়ার করা, পাশাপাশি অডিট এক্সিকিউটিভের কিভাবে মানে সিএই যেটা যে হেড অফ দি ডিপার্টমেন্ট থাকবে অডিটের, সে কিভাবে বোর্ডের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে অ্যাপ্রোচ করবে, কিভাবে কমিউনিকেট করবে, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা আছে এই অংশটাতে। তো এখানে প্রথমটাতে আছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ডটা আছে সিগনিফিকেন্ট রিস্ক এক্সপোজার এবং কন্ট্রোল অ্যান্ড গভর্নেন্স ইস্যুস ফর চিফ অডিট এক্সিকিউটিভ টু রিপোর্ট টু দি বোর্ড, এইটাতে আছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। রিকগনাইজ দি চিফ অডিট এক্সিকিউটিভ রিপোর্টস টু overall effectiveness of the organization internal control and risk management process to senior management and the board, এইটা আছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। ফোর্থটাতে আছে যে ইন্টারনাল অডিটের কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো কি কি হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা আছে, এবং চিফ অডিট এক্সিকিউটিভ কিভাবে এটা সিনিয়র ম্যানেজমেন্ট এবং বোর্ডের কাছে কমিউনিকেট করবে সেই বিষয়টাতেও আপনাকে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেকেন্ড যে ডোমেইন সেটা আছে আমাদের প্ল্যানিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, মানে প্ল্যানিং দ্য এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে অডিট এঙ্গেজমেন্ট। সো আপনি যে অডিটটা করবেন সেটার প্ল্যানিংটা কিভাবে হবে সেটা সম্পর্কে আলোচনা আছে এই পার্টটাতে। তো এঙ্গেজমেন্ট প্ল্যানিংটা কিভাবে হয় সেটা সম্পর্কে ডিটেল আপনাকে ধারণা থাকতে হবে, পাশাপাশি এই জিনিসগুলো যখন পড়বেন তখন আপনার ধারণাটা আরও বেশি স্ট্রং হবে। সো এখানে প্রথম যেটা আছে সে যে ডিটারমাইন এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, ইভালুয়েশন ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য স্কোপ অফ এঙ্গেজমেন্ট, এটা প্রফেশন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দ্বিতীয় আছে প্ল্যান দি এঙ্গেজমেন্ট টু এনশিওর আইডেন্টিফিকেশন অফ কি রিস্ক অ্যান্ড কন্ট্রোল, এটাও প্রফেশন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। Complete a detailed risk assessment of each audit area, including individual. সেকেন্ড যে ডোমেইন সেটা হচ্ছে প্ল্যানিং দ্য এঙ্গেজমেন্ট, এটা 20% মার্ক ক্যারি করবে এবং এইখানে আপনার প্রফিসিয়েন্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এটা যেহেতু একদম মানে কাজ রিলেটেড আর কি, আপনারা যে যারা অডিট প্র্যাকটিসে আছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি জানেন বা ধারণা আছে। তো এই বিষয়গুলো এইখানে এই মডিউলে বা এই ডোমেইনে যা যা আছে এগুলো পড়ালেখা করলে পরে আপনাদের ধারণাটা আরো বেশি মজবুত হবে এবং পরীক্ষাতে আপনারা ভালো করতে পারবেন। তো এখানে ফার্স্টে যেটা আছে যে ডিটারমাইন এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, মানে আমাদের এই যে অবজেক্টিভ অবজেক্টিভ অডিট করা হয় সেই অডিটের অবজেক্টিভটা কি সেটা ডিটারমাইন করা, ক্রাইটেরিয়াগুলো ইভালুয়েশন করা এবং স্কোপটা ঠিক করা, এটাতে আপনার প্রফিসিয়েন্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কি রিস্ক অ্যান্ড কন্ট্রোল, এইটা কিভাবে আইডেন্টিফিকেশন করা হবে সেটা প্ল্যানিং করা, সেটাতেও আপনার প্রফিসিয়েন্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে আছে ডিটেল রিস্ক অ্যাসেসমেন্ট প্রত্যেকটা অডিট এরিয়াতে। ধরেন একটা ফাংশন আপনি অডিট করতে গেছেন, ফাইন্যান্স ফাংশন, এখানে ফাইন্যান্স ফাংশনের প্রত্যেকটা অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, সেখানে অপারেশনের সেগমেন্ট, সেই অপারেশনাল সেগমেন্টগুলোতে কি কি রিস্কগুলো থাকতে পারে প্রত্যেকটা অডিট এরিয়াতে, এগুলো একটু আইডেন্টিফাই করা এবং সেগুলোকে রিস্কগুলোকে প্রায়োরিটাইজ করা, কন্ট্রোল অনুযায়ী প্রায়োরিটাইজ করা, সেটা লেভেলে আপনার প্রফেশনাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেখানেও। এরপরে এই যে আন্ডারস্ট্যান্ডিং করলেন অডিট এরিয়াগুলো, এরপরে রিস্ক অ্যাসেসমেন্ট করলেন, এখানে আসলে আপনার এঙ্গেজমেন্ট প্রসিডিউরটা কি হবে, তারপরে এঙ্গেজমেন্ট ওয়ার্ক পেপারটা কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা সে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনাকে। এরপরে হচ্ছে যে কি কি ধরনের কেমন লেভেলের রিসোর্স লাগবে, আপনার স্টাফের লেভেল কোন ধরনের লাগবে, মানে কোন স্টাফকে, আপনার ডিপার্টমেন্টে তো অনেক স্টাফ থাকবে, সেই স্টাফগুলোর মধ্যে থেকে কাকে ওই এঙ্গেজমেন্টে আপনি দেবেন। সবাইকে তো সব কাজে দেওয়া যাবে না, তাই না? কারো কোনো অডিটরের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোনো জায়গায় হাই হয়, তাদেরকে ওইভাবে বেছে টিমটাকে সেভাবে অর্গানাইজ করা এবং এঙ্গেজ করা, এই বিষয়টা নিয়ে আলোচনা আছে, সেটাও আপনার প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। থার্ড যে ডোমেইন সেটা কিন্তু অনেক বড় একটা ওয়েটেজ ক্যারি করে, দেখেন 40% পারফর্মিং দ্য এঙ্গেজমেন্ট। মূলত এটা হচ্ছে যে অডিট কাজ কিভাবে হবে, আগেরগুলো হচ্ছে প্ল্যানিং, তারপরে এঙ্গেজমেন্ট প্ল্যানিং, এটা হচ্ছে ওভারঅল প্ল্যানিং, এটা এঙ্গেজমেন্ট প্ল্যানিং, এরপরে হচ্ছে যে পারফর্মিং দ্য এঙ্গেজমেন্ট। তো এইখানেও অনেক বড় এই টপিকটা, এই ডোমেইনটা। এখানে যেটা আছে প্রথমে হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং। ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে আপনার যে রিলেভেন্ট যে ইনফরমেশনটাকে গ্যাদার করা, এক্সামাইন করা, এই জিনিসগুলো আছে। সো এটা গ্যাদার এক্সামিনের যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আলোচনা আছে।
যেমন এখানে আপনি যদি দেখেন যে প্রিভিয়াস অডিট রিপোর্টগুলো আলোচনা করলে আমরা জানতে পারি। তারপরে ওয়ার্কফ্লো টেস্ট করে আমরা জানতে পারি, ইন্টারভিউ করে জানতে পারি, অবজারভেশন করে জানতে পারি। এরকম অনেকগুলো প্রসেস আছে, তাই না? সেই প্রসেসগুলো সম্পর্কে মানে আমরা যখন গো থ্রু করব তখন কিন্তু আমরা অডিট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে পারি এবং সেগুলোকে এনালাইজও করতে পারি। তো এইটা ফার্স্ট যে অংশটা সেটাতেও আপনাকে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো এর বেসিসে আপনি যদি চেক লিস্ট ডেভেলপ করেন সেটা এবং চেক লিস্টকে রিস্ক এবং কন্ট্রোল কোয়েশ্চেনিয়ার গুলো কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা, এবং প্রিলিমিনারি সার্ভে কিভাবে হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তী যে সেগমেন্টে আলোচনা আছে সেটাতেও আপনাকে প্রফেশনাল লেভেলের আলোচনা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে স্যাম্পলিং যে মেথড গুলো অ্যাপ্লাই করা হবে অডিটের ক্ষেত্রে, সেই অডিটের স্যাম্পলিং মেথড গুলো নিয়ে আলোচনা করা আছে। স্ট্যাটিস্টিক্যাল, নন স্ট্যাটিস্টিক্যাল, জাজমেন্টাল, ডিসকভারি, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক মানে মেথড গুলো বলা আছে স্যাম্পলিং এর, সেই মেথড গুলো আমরা হয়তো অনেকেই অলরেডি অ্যাপ্লাই করি আমাদের কাজের ক্ষেত্রে। তো সেগুলো একটা এখানে ডিটেল আউট করা হয়েছে। সো এটা সম্পর্কেও আপনাকে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেকেন্ড যেটা আছে অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। আমরা যে ডাটা কালেকশন করলাম, দেখলাম, তারপরে স্যাম্পলিং করলাম, এই জিনিসগুলোর এখন অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসটা কিভাবে হয়? এখন তো কম্পিউটার এইডেড অ্যানালাইসিস টেকনিক আছে, মানে ক্যাট যেটা, কম্পিউটার মানে কম্পিউটারাইজড অডিট টুল আছে বিভিন্ন, সেই টুলস টেকনিকগুলো কিভাবে ইউজ করা যায়, ডাটা মাইনিং কিভাবে করা যায়, কন্টিনিউয়াস মনিটরিং, অটোমেটেড ওয়ার্ক পেপার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে। সেটাতেও আপনাকে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে আছে ইভালুয়েট দ্য রিলেভেন্স, সাফিসিয়েন্সি অ্যান্ড রিলায়েবিলিটি অফ পটেনশিয়াল সোর্সেস অফ এভিডেন্স। আপনারা যে সোর্স থেকে ডাটাগুলো কালেকশন করবেন বা ইনফরমেশন কালেকশন করবেন অথবা এভিডেন্স কালেকশন করবেন, সেগুলোর রিলেভেন্স কেমন, সাফিসিয়েন্সি কতটুকু বা রিলায়েবিলিটি কতটুকু, এই বিষয়টা আলোচনা আছে এখানে। সেটাতে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে অ্যানালিটিক্যাল প্রসিডিউর কিভাবে অ্যাপ্লাই করা যায়, এটা টেকনিকগুলো, ওয়ার্কফ্লো প্রসেস, প্রসেস ম্যাপ, এরপরে স্প্যাগেটি ম্যাপ, রেসি ডায়াগ্রাম, এই বিষয়গুলো আলোচনা আছে। সেখানেও আপনাকে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে অ্যানালিটিক্যাল রিভিউ টেকনিকের মধ্যে আমাদের রেশিও এস্টিমেশন, ভেরিয়েন্স অ্যানালাইসিস, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, ট্রেন্ড অ্যানালাইসিস, এইগুলো সম্পর্কে বলা আছে। বেঞ্চমার্কিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেঞ্চমার্কিং থেকে অনেক কোশ্চেন মানে কভার করে। তো এটাতে আপনার বেসিক লেভেল আন্ডারস্ট্যান্ডিং থাকলেও হবে, বাট এগুলো জানতে হবে। বেঞ্চমার্কিং থেকে কিন্তু কোশ্চেন আসে অনেকগুলো। এরপরে প্রিপেয়ার ওয়ার্ক পেপারস অ্যান্ড ডকুমেন্টেশন অফ রিলেভেন্ট ইনফরমেশন টু সাপোর্ট দিস কনক্লুশন অ্যান্ড এঙ্গেজমেন্ট রেজাল্ট। এই যে আমরা কাজগুলো করি দেখেন, এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাজ রিলেটেড। এখানে আমাদের ওয়ার্ক পেপার প্রিপারেশন এবং ডকুমেন্টেশন নিয়েও কথা বলা হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে আছে আমাদের যে এই সমস্ত কাজগুলো করলাম এগুলোকে সামারাইজ করা, সামারাইজ অ্যান্ড ডেভেলপ এঙ্গেজমেন্ট কনক্লুশন ইনক্লুডিং অ্যাসেসমেন্ট অফ রিস্ক অ্যান্ড কন্ট্রোল। এটাতেও আপনাকে প্রফেশনাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এবং লাস্ট এই মডিউলে মানে এই ডোমেনের লাস্টটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট সুপারভিশন। প্রত্যেকটা এঙ্গেজমেন্ট টিমেরই সুপারভাইজার থাকে, সেটা সুপারভাইজার হেডও হইতে পারে অথবা কোনো একটা নির্দিষ্ট অডিট ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজারও থাকতে পারে যারা এটাকে এঙ্গেজমেন্ট সুপারভাইজ করবে। তো তাদের রোলগুলো কি হবে, সেখানে তার অ্যাক্টিভিটিসগুলো কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে বলা আছে। সে কিভাবে ওয়ার্ক পেপারগুলোকে রিভিউ করবে সেটা বলা আছে, এবং অডিটরের পারফরমেন্সটাকেও কিভাবে রিভিউ করবে বা ইভালুয়েট করবে সেইটা সম্পর্কে বলা আছে। তো এটাতে বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকলে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কমিউনিকেটিং এঙ্গেজমেন্ট রেজাল্ট অ্যান্ড মনিটরিং প্রোগ্রেস। এটাতে 20% ওয়েটেজ দেওয়া আছে। এখানেও অনেকগুলো আর কি চ্যাপ্টার বা অংশ মানে কভার করা হয়েছে। এটা মূলত হচ্ছে যে কমিউনিকেটিং এঙ্গেজমেন্ট রেজাল্ট, সেটা আমরা যে কাজটা করে আসলাম সেটা রিপোর্টিং করতে আর কি, রিপোর্টিংটা কিভাবে হবে। তো প্রথম এটা হচ্ছে যে অ্যারেঞ্জ প্রিলিমিনারি কমিউনিকেশন উইথ এঙ্গেজমেন্ট ক্লায়েন্ট। এটাও প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। মানে আমরা কাজ শেষ করে একটা কমিউনিকেশন বা প্রিলিমিনারি কমিউনিকেশন করতে হয়, তাই না, ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট অথবা ম্যানেজমেন্টের সাথে, মানে যেখানে আমরা অডিট করতে গিয়েছি। এরপরে হচ্ছে যে কমিউনিকেশন কোয়ালিটি থেকে ডেমনস্ট্রেট করা, সেটার অ্যাকুরেসি, অবজেক্টিভিটি, ক্লিয়ার কিনা, কনসাইজ কিনা, কনস্ট্রাকটিভ কিনা, এই বিষয়গুলো সম্পর্কে বলা হচ্ছে এবং এলিমেন্টস গুলো সম্পর্কে আলোচনা আছে। এটাতে আপনাকে প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। প্রিপেয়ার ইন্টারিম রিপোর্টিং অন দি এঙ্গেজমেন্ট প্রোগ্রেস, এখানে প্রফেশনাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ফর্মুলেট রিকমেন্ডেশন টু এনহ্যান্স অ্যান্ড প্রোটেক্ট অর্গানাইজেশনাল ভ্যালু। এই যে আমরা কাজ করলাম সেটা কাজের প্রেক্ষিতে রিস্ক অ্যাসেস করলাম, তারপরে কন্ট্রোল দেখলাম, সবকিছু মিলে একটা আমাদের রিকমেন্ডেশন ফর্মুলেট করতে হবে।
সেটাতেও আমাদের প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। অডিট এঙ্গেজমেন্টের কমিউনিকেশন এবং রিপোর্টিং প্রসেসটা কি সেটা আলোচনা করা হয়েছে এই অংশটাতে, পরের অংশটাতে। এরপরে আমরা যে এক্সিট কনফারেন্স করব, এরপরে ডেভেলপিং অডিট রিপোর্ট মানে যেটা ড্রাফটিং, তারপর রিভিউ, অ্যাপ্রুভ এবং ডিস্ট্রিবিউট, এই টোটাল প্রসেসটা বলা আছে এখানে। এটা বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপরে আছে চিফ অডিট এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি ফর অ্যাসেসিং রেসিডুয়াল রিস্ক, এটা বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে আছে কমিউনিকেটিং রিস্ক অ্যাকসেপ্টেন্স অ্যান্ড মানে এই যে রিস্ক অ্যাকসেপ্টেন্স যে লেভেলটা ম্যানেজমেন্টের এবং হচ্ছে ম্যানেজমেন্টাল, বেসিক্যালি ম্যানেজমেন্টেরই তো রিস্ক অ্যাকসেপ্টেন্স লেভেল থাকে, তো সেই বিষয়গুলো সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছে এখানে। বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনাদের। এবং লাস্ট ওয়ান হচ্ছে মনিটরিং প্রোগ্রেস। এখানে বলা আছে অ্যাসেস এঙ্গেজমেন্ট আউটকাম ইনক্লুডিং দি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান। ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান হচ্ছে আমরা এই যে এক্সিট কনফারেন্স করলাম, সেখানে ম্যানেজমেন্ট একটা অ্যাকশন প্ল্যান দিবে, তারা কিভাবে এই যে আমরা অবজারভেশন যেগুলো বা ফাইন্ডিংস যেগুলো নিয়ে আসলাম বা যে কন্ট্রোল ডেফিসিয়েন্সিগুলো আইডেন্টিফাই করা হলো, সেগুলোকে কিভাবে রিঅ্যাক্টিভ মেজার নিবে অথবা প্রোঅ্যাক্টিভ মেজার নিবে ইন ফিউচারে, যেন সেগুলো গ্যাপগুলো না থাকে, সেটা সম্পর্কে আপনার প্রফেশনাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এরপরে মনিটরিং অ্যান্ড ফলো আপ অফ দি ডিসপোজিশন অফ অডিট এঙ্গেজমেন্ট রেজাল্ট কমিউনিকেটেড টু ম্যানেজমেন্ট অ্যান্ড দি বোর্ড, এটাতেও প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এই ছিল টোটাল সিআইএ পার্ট 2 সিলেবাসটা। পাশাপাশি এই যে সিলেবাসের যে অংশটুকু কভার করলাম, এটার পাশাপাশি আপনাদেরকে আরও কিছু এডিশনাল এলিমেন্টস সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে আমাদের আইআইএ পারফরমেন্স স্ট্যান্ডার্ড যেগুলো আমরা বললাম, 2000, 2100, 200, এই বিষয়গুলো এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, জানতে হবে আর কি। এরপরে আমাদের হচ্ছে যে চিফ অডিট এক্সিকিউটিভের রেসপন্সিবিলিটি কি কি, তারপরে রেসিডুয়াল রিস্ক এবং কমিউনিকেটিং রিস্ক অ্যাকসেপ্টেন্স, এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখানেও একটা ফোকাস এরিয়া আছে আমাদের, পারফর্মিং দ্য এঙ্গেজমেন্ট, এই যে চ্যাপ্টারটা বা ডোমেইনটা, এখানে 40% মার্ক ক্যারি করে। দেখেন এরা এখানে হাইলাইটেড করেছে এই বিষয়টাকে। তো আপনারাও এখানে একটু বেশি ফোকাস দেবেন। বেসিক্যালি ইন্টারনাল অডিট নিয়ে আপনার যে নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি আছে, সেগুলোর ডেমনস্ট্রেশনটাই এখানে গুরুত্ব দিতে হয় এই পোর্শনটাতে। আপনি যে কাজটা করেন কতটুকু স্ট্যান্ডার্ড অনুযায়ী করেন, সেটা যদি ঠিকমতো লিখতে পারেন বা জানেন আর কি, তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো করতে পারবেন। এছাড়াও কিছু জিনিস আপনারা এর সাথে যদি দেখতে পারেন, সেটা হচ্ছে আইপিপিএফ। আইপিপিএফটা দেখতে হবে, আইপিপিএফটা তো জানতেই হবে। এরপরে যে ইন্টারন্যাশনাল প্রফেশনাল প্র্যাকটিসেস ফ্রেমওয়ার্কের যে অ্যাপ্লিকেশনটা, এটা ওই যে আর্টন আন্ডারসনের বইটা আছে, যেটা পার্ট 1-এও আমি বললাম, ওইটা পড়ে দেখতে পারেন। পাশাপাশি সিয়ার্স গাইড ফর ইন্টারনাল অডিটর, সেটাও পড়ে দেখতে পারেন। ইন্টারনাল অডিটিং অ্যাসুরেন্স অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস বাই আর্টন আন্ডারসন, এইটাও পড়ে দেখতে পারেন। এগুলো সবগুলোই আপনাকে সাপ্লিমেন্টারি গাইড হিসেবে কাজ করবে। এগুলো পড়লে ভালো, না পড়লেও যে খুব একটা সমস্যা তা না, বাট আপনি যদি এই সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে ভালো ধারণা থাকে, অডিটটা ভালো বোঝেন, তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না পার্ট 2-তে। পার্ট 2-তে কাজ রিলেটেড, যেহেতু আপনি একদম মানে এটা এক্সিকিউশন লেভেলের পড়াশোনা আর কি, এটা সিআই পার্টটা, পার্ট 2টা। তো এক্সিকিউশনটা আপনি যদি ভালো মতো জানেন, তাহলে আপনি এটা এখানে ভালো করতে পারবেন। তো থ্যাংক ইউ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে পার্ট 3 সিলেবাসটা নিয়ে হয়তো আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।